যখন সঙ্গী বানায়। নমস্কার, আপনারা শুনছেন ফিকশন হরর স্টোরিজ। আজ আপনাদের জন্য রয়েছে মৌ রুইদাসের লেখা জেনিথ। আশা করছি গল্পটি শুনে আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন জেনিথ। স্টিফেন অরওয়েল আর ডিফোরা ওয়ার্কে আমেরিকার ওয়াশিংটনের বাসিন্দা। তবে দীর্ঘদিনের কাজের সূত্রে তারা ভারতে থাকে এবং তাদের মেয়ের নাম হলো ফ্লোরা। ফ্লোরা সবসময় খুব চুপচাপ স্বভাবের মেয়ে, কারোর সাথেই ঠিক তেমন কথা বলতো না। তবে আগে ফ্লোরা এমন ছিল না, হাসি খুশি থাকতো এবং ফ্লোরার বেশিরভাগ সময়ই জেনিথের সাথেই কাটতো। জেনিথ হলো একটা কুকুর। খুব ছোট থেকেই জেনিথ ফ্লোরার সাথে ছিল। আসলে স্কুল থেকে রাস্তা দিয়ে ফেরার সময় রাস্তায় জেনিথকে ফ্লোরা পায়। তারপর নিজের কোলে করে জেনিথকে ফ্লোরা ঘরে নিয়ে এসেছিল। কিন্তু বছর 3 পর জানি না কেন জেনিথের খুব অসুখ হয়। ডাক্তার দেখিয়েও জেনিথ আর সুস্থ হলো না। শেষে জেনিথ মারা যায়। জেনিথ মারা যাওয়ার পর ফ্লোরা একেবারেই চুপচাপ হয়ে যায়। স্টিফেন আর ডিফোরা তাদের মেয়ের এমন চুপচাপ হয়ে যাওয়ায় একেবারেই ভালো লাগতো না। তাই অনেক বুঝিয়ে ফ্লোরাকে নিয়ে একটা শপিং মলে যায়। সেখানে অনেক ঘোরানোর পর একটা জায়গায় গিয়ে ফ্লোরা দাঁড়িয়ে পড়ে। ফ্লোরাকে হঠাৎ দাঁড়িয়ে যেতে দেখে স্টিফেন বলে উঠল, ফ্লোরা, কি হয়েছে? তারপর হাত বাড়িয়ে ফ্লোরা একদিকে ইশারা করে। ফ্লোরার ইশারার দিকে তাকিয়ে স্টিফেন দেখল একটা পুতুলের দিকে। ডিফোরা পুতুলটিকে দেখে একটু কেমন যেন লাগলো, তবু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে কিছু আর বলল না। ফ্লোরা পুতুলটিকে নিজের কোলে করে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে ফ্লোরা সারাক্ষণ পুতুলটির সাথেই থাকতে শুরু করে। নামও দেয় সে জেনিথ। আসলে ফ্লোরা জেনিথকে খুব ভালোবাসতো, তাই ওর চলে যাওয়ার পর ফ্লোরা পুতুলটিকে জেনিথের মতোই ভালোবাসতে শুরু করে। আস্তে আস্তে ফ্লোরা জেনিথের খুব যত্ন নিতে থাকে। ফ্লোরা নিজে যা খেত তা সব কিছুই জেনিথকে দিত। বাড়ির সবাই সেটা স্বাভাবিকভাবেই নেয়। সারাক্ষণ ফ্লোরা জেনিথকে নিয়েই ব্যস্ত থাকত। এইভাবেই ফ্লোরা বড় হতে থাকে। এখন ফ্লোরার বয়স 20 বছর। জেনিথ এখনও ফ্লোরার সাথেই থাকে। এতগুলো বছরেও ফ্লোরা জেনিথের এতটুকু অবহেলা হতে দেয়নি। এরপর স্টিফেন আর ডিফোরা স্থির করে যে ফ্লোরার এবার বিয়ে দেবে। তারা সে কথা ফ্লোরাকে জানায়। ফ্লোরা সে কথা শোনার পর থেকেই যেন কেমন একটা আচরণ করতে থাকে। ডিফোরা সবটা দেখে ফ্লোরাকে তার কারণ জানতে চাইল। এইসব জানতে চাইলে ফ্লোরা তাকে বলে, আসলে জেনিথ চায় না তার বিয়ে হোক। ফ্লোরার কথা শুনে ডিফোরা বলে, মানেটা কি? এখানে জেনিথ কোথা থেকে আসছে? জেনিথ কোথা থেকে আসবে? জেনিথ তো আমার সাথেই থাকে। হ্যাঁ, সেটা আমরা জানি, কিন্তু তোমার বিয়ের সাথে জেনিথের কি সম্পর্ক? মাম্মি, তোমার বিয়ে অন্য কারোর সাথে হলে পাপার যেমন অবস্থা হবে, তোমার আর পাপার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কই আছে আমার আর জেনিথের। মানেটা কি? তোমার পাপা আর আমি মানুষ, আর জেনিথ একটা পুতুল। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমি বুঝতে চাই না। জেনিথ চায় না আমি বিয়ে করি, তাই আমি বিয়ে করতে চাই না। এই বলে ফ্লোরা নিজের ঘরে চলে যায়। ডিফোরা ফ্লোরার সব কথা স্টিফেনকে বলে। স্টিফেন সব কথা শুনে শুধু হেসেছে। ডিফোরা স্টিফেনের এমন হাসাহাসি দেখে বিরক্ত হয়েছে। ডিফোরা রেগে গেছে বুঝতে পেরে স্টিফেন ডিফোরাকে শান্ত করে বলে, আচ্ছা, আমি ফ্লোরার সাথে কথা বলবো। এরপর স্টিফেন ফ্লোরার সাথে কথা বললে ফ্লোরা সেই এক কথাই বলতে থাকে। এক সময় ডিফোরা খুব রেগে গেলে স্টিফেন ডিফোরাকে নিয়ে ঘরে যায় আর মাথা ঠান্ডা করতে বলে।
আর স্টিফেন বলে, এই বিয়ে টিয়ে নিয়ে কথা বলা কিছুদিনের জন্য বন্ধ করে দাও। এখন আর ও কথা বলতে হবে না, বুঝেছো? তুমি আমার কথা কিন্তু শুনছো না। ওই পুতুলটাকে বাইরে ফেলে দাও। আচ্ছা আচ্ছা, আর কিছুদিন দেখি না। এরপর কেটে গেছে 2 মাস। এরপর একদিন হঠাৎ করেই ফ্লোরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ডিফোরা খুব ভয় পায়। স্টিফেনকে ফোন করে বাড়িতে আসতে বলে। স্টিফেন ডাক্তার নিয়ে এলে ডাক্তার ফ্লোরাকে দেখে একবার স্টিফেনের দিকে আর একবার ডিফোরার দিকে তাকায়। ডাক্তারের এমন তাকানো দেখে স্টিফেন জিজ্ঞাসা করে, কি হয়েছে ডাক্তার? কিছু অসুবিধা নেই তো? ফ্লোরার সাথে কারোর সম্পর্ক আছে? ডাক্তারের এমন কথা শুনে স্টিফেন বলে, এমন কথা কেন বলছেন? তারপর ডাক্তার যে কথা বলল তাতে স্টিফেন আর ডিফোরার একদমই বিশ্বাস হলো না। কারণ ফ্লোরা আজও পর্যন্ত কোনো ছেলের সাথে মেশা তো দূরের ব্যাপার, কখনো কথাও বলেনি। তাহলে এটা কিভাবে সম্ভব? ডাক্তার বলে, ফ্লোরা প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে স্টিফেন আর ডিফোরা দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। ডাক্তার কিছু ঔষধ লিখে দিয়ে চলে যায়। সকালে ফ্লোরার ঘুম ভাঙার পর ডিফোরা ফ্লোরার কাছে সবটা জানতে চাইলে ফ্লোরা প্রথমে কথাটা শুনে খানিকটা অবাক হয়। আর তখন ফ্লোরা জানায় যে আমি কিভাবে প্রেগনেন্ট হতে পারি? ডিফোরা আবার জিজ্ঞাসা করে, কিন্তু ফ্লোরা আবার একই কথা বলে যে সে কিছুই জানে না। সব শুনে ডিফোরা খুব রেগে গিয়ে বলে, তুমি কি বলছো সেটার মানে কি তুমি ঠিক করে জানো? একদম মিথ্যে কথা বলবে না, আমাকে সত্যি কথা বলো। ফ্লোরা তখন বলতে থাকে, আমি সত্যি কথাই বলছি। ডিফোরা ফ্লোরার কথা শুনে এবার আরও রেগে যেতেই খুব চিৎকার করতে থাকে। আর তার চিৎকার শুনে স্টিফেন সামনে এসে বলে, কি হয়েছেটা কি? তুমি ফ্লোরাকে জিজ্ঞেস করো, কিভাবে সম্ভব এইসব? তারপর স্টিফেন আবার ফ্লোরাকে জিজ্ঞেস করলে ফ্লোরা আবার বলে উঠল, আমি সত্যি কথাই বলছি। এই সন্তানের বাবা কে আমি জানি না। স্টিফেন মেয়ের চোখের দিকে তাকিয়ে যা বুঝল তাতে ফ্লোরা যে সত্যি কথাই বলছে বলে তার মনে হলো। তাই ডিফোরাকে সে শান্ত হতে বলে। ডিফোরাকে অন্য ঘরে নিয়ে যায় সে, আর তারপর বলে, ডিফোরা, তুমি শান্ত হও। তুমি এত কিছুর পরও আমাকে কিভাবে শান্ত হতে বলছো? ডিফোরা, এইভাবে সত্যিটা আমরা জানতে পারবো না। তাহলে কি করব আমরা? তারপর স্টিফেন আর ডিফোরা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা তাদের মেয়ের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগাবে, সেটা ফ্লোরার অজান্তেই। তারপর তাদের পরিকল্পনা অনুযায়ী সিসিটিভি ক্যামেরা লাগানো হয় ফ্লোরার ঘরে। রাতে ফ্লোরা খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে গেল। ওদিকে স্টিফেন আর ডিফোরাও নিজেদের ঘরে গিয়ে ল্যাপটপটা চালু করলো, কিন্তু তখন স্টিফেন কিছুই দেখতে পেলেন না। অনেক রাত পর্যন্ত তারা দুজনে মিলে ফ্লোরার ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরাতে লক্ষ্য রাখে, কিন্তু কিছুই দেখতে পায় না। অনেক রাত হওয়ার জন্য দুজনেরই খুব ঘুম পাচ্ছিল, তাই ল্যাপটপ চালু রেখেই কখন যে তারা ঘুমিয়ে পড়ল তা তারা বুঝতেই পারে না। কিন্তু বেশ অনেকটা রাতের দিকে হঠাৎই ডিফোরার ঘুমটা ভেঙে গেলে ল্যাপটপের দিকে চোখ গেলে সে যা দেখে তাতে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ডিফোরা দেখল ফ্লোরার ঘরে কেউ একজন আছে যে ফ্লোরার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত, কিন্তু ফ্লোরার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তাহলে কি ফ্লোরা এসব কিছু জানে না? এইসব ভাবতে ভাবতে ডিফোরার নজর যায় স্টিফেনের দিকে। সে ঘুমিয়ে আছে। ভগবানের অশেষ কৃপা যে মেয়ের এমন অবস্থায় বাবা হয়ে সেটা দেখা যে কতটা লজ্জার ব্যাপার সেটা ডিফোরা জানে। তাই আস্তে আস্তে ল্যাপটপটা নিয়ে কিছুক্ষণ আগের ভিডিও চালু করে দেখার চেষ্টা করলো যে ছেলেটা কোথা থেকে এলো। এরপর ভিডিওটা কিছুক্ষণ আগের থেকে চালু করার পর ডিফোরা যা দেখলো তাতে ডিফোরার চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে ডিফোরা ঘামতে শুরু করে। এমন সময় স্টিফেনের ঘুম ভেঙে গেলে
ডিফোরাকে এমন দেখে তারও কিছুটা ভয় হয়। তারপর ডিফোরাকে জিজ্ঞেস করে, আরে আর কি হয়েছে? ডিফোরা তো কিছুই বলতে পারছে না, শুধু হাতের ইশারা করে ল্যাপটপের দিকে তাকাতে বলে। তারপর স্টিফেন ল্যাপটপে যা দেখলো তাতে ডিফোরা আর স্টিফেন দুজনেই দুজনের চোখে বিশ্বাস করতে পারছে না। ঠিক রাত 2টোর সময় দেখা গেল যে যখন ফ্লোরা গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন জেনিথ মানুষ রূপ ধারণ করে প্রথমে ফ্লোরার মাথায় নিজের হাত রাখে, আর তারপর জানি না কেন কি হলো, ফ্লোরা একেবারে চুপ হয়ে গেল। তারপর জেনিথ তার নিজের কাজ শুরু করলো। জেনিথ তার কামনা পূরণ করতে থাকে। নিজেদের চোখের সামনে নিজের মেয়েকে এমন মগ্ন অবস্থায় দেখে কোনো বাবা মায়ের অবস্থা যে কি হতে পারে তা তো কল্পনার বাইরে। কিন্তু এইসব দেখে ডিফোরা আর স্টিফেন বুঝতে পারে না যে এবার তাদের কি করা উচিত। স্টিফেন খুব রেগে ফ্লোরার ঘরের দিকে যেতে চাইলে ডিফোরা স্টিফেনকে মানা করে আর বলে, জেনিথ কোনো সাধারণ কেউ না, তুমি বুঝতে পারছো না, সে সাধারণ কেউ নয়। এখন তুমি একা ওর সামনে গেলেও কি করতে পারে সেটার ব্যাপারে আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। জেনিথ আসলে কে সেটাও আমরা ঠিক জানি না, তাই হঠকারিতায় এমন কোনো কিছুই আমাদের করা যাবে না। আর সব থেকে বড় কথা, ফ্লোরা আছে ওর সাথে। মেয়েটাকে আমাদের যেমন করেই হোক বাঁচাতে হবে। এইসব ভেবে ডিফোরা আর স্টিফেন নিজেদের মাথায় হাত রেখে বসে পড়ে। সকালবেলায় ডিফোরা ঘুম থেকে উঠে দেখে ফ্লোরা সেই স্বাভাবিকভাবেই আছে। স্টিফেনও কিছুই করতে পারছে না, কি করবে সেটাই সে খুঁজে পাচ্ছে না। পরের দিন রাত হলে আবার সেই একই দৃশ্য। সবটা দেখে ডিফোরা আর স্টিফেন আর নিজেদের মাথা ঠিক রাখতে পারল না। দুজনেই চলে যায় ফ্লোরার ঘরের কাছে, কিন্তু দরজা খুলতে যাবে এমন সময় ডিফোরা আর স্টিফেন দেখলো দরজা বন্ধ। কিন্তু ফ্লোরা তো কোনোদিন দরজা লাগিয়ে ঘুমায় না, তাহলে কি দরজা বন্ধ করেছে? জেনিথ। ডিফোরা আর স্টিফেন দুজনে মিলে তখন দরজায় খুব জোরে জোরে আঘাত করতে থাকে, কিন্তু দরজা আর কেউ খোলেনি। ফ্লোরার নাম ধরে বারবার ডাকলেও ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। তাই শেষমেশ দুজনে আবার নিজেদের রুমে ফিরে এলো। তারপর দুজন আবার ল্যাপটপে দেখতে লাগলো, কিন্তু দুজনেই রুমের মধ্যে ফ্লোরাকে দেখতে পেলেও জেনিথকে দেখতে পেল না। ঘরের চারিদিকে দুজনে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু এমন সময় হঠাৎ করেই ল্যাপটপের সামনে জেনিথ এসে বলতে থাকে, আমাকে ফ্লোরার থেকে আলাদা করার চেষ্টাও কোনোদিন করবেন না, এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে। জেনিথের এমন ভয়ানক কামড় রূপ দেখে ডিফোরা আর স্টিফেন দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারপর সেই রাতে আর দুজনেরই কোনো ঘুম হলো না। সকাল হতেই ফ্লোরা ঘর থেকে বেরিয়ে গেলেই ডিফোরা আর স্টিফেন হন্তদন্ত হয়ে ফ্লোরার ঘরে গিয়ে জেনিথকে হাতে তুলে একেবারেই ঘরের বাইরে বেরিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে, আর এসেই ঘরের দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই বসার ঘরে ফ্লোরা কারোর সাথে কথা বলছে খুব হেসে হেসে। ফ্লোরার এমন হাসি দেখে দুজনেই আবার ভয় হতে লাগলো। ধীরে ধীরে বসার ঘরের দিকে গেলে বসার ঘরে ফ্লোরাকে দেখে খুব অবাক হলো। সামনে এসে ফ্লোরার সামনে দাঁড়ালো, দেখে ফ্লোরা নিজের কোলে জেনিথকে বসিয়ে গল্প করছে, আর ফ্লোরা একেবারে জোর জোর করে হেসে উঠছে। জেনিথকে আবার ঘরের মধ্যে দেখে দুজনেই আবার খুব ভয়ও পেল, কিন্তু ভয়কে এখন মাথায় উঠতে দিলে চলবে না। তাই আবার ফ্লোরার হাত থেকে জেনিথকে কেড়ে নিয়ে দরজার বাইরে আবার ছুঁড়ে ফেলে দিল। আবার স্টিফেন ফিরে এসে দেখে জেনিথ আবার ফ্লোরার কোলে। এইভাবে দুবার করার পর ডিফোরা বলে, স্টিফেন শোনো, এইভাবে হবে না। ফ্লোরা তখন খুব চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমার জেনিথকে আমার থেকে দূরে সরাতে কেউ পারবে না, কেউ না। এই বলে ফ্লোরা জেনিথকে নিয়ে নিজের ঘরে চলে যায় আর দরজা লাগিয়ে দেয়। ডিফোরা আর স্টিফেন খুব চিন্তায় পড়ে।
নিজেদের মেয়েকে যে করেই হোক জেনিদের হাত থেকে বাঁচাতে হবে, কিন্তু কি করে? ভাবতে ভাবতে স্টিফেন বলে উঠল, আমরা আসলে কি করছি? ডিফোরা, তুমি খেয়াল করে দেখেছো যে জেনিত কে সেটা কিন্তু আমরা কেউ জানি না। ও কোনো সাধারণ কিছু না, ও কোনো এমন কিছু নয় তো ডিফোরা, যেটা আমরা এখনো ভাবতে পারিনি। মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে জেনিত কোনো অভিশপ্ত কিছু না তো। স্টিফেনের কথা শুনে ডিফোরা খুব ভয় পায়। শুনে ডিফোরা বলে, তাহলে তাহলে এখন আমাদের কি করা উচিত? আমার এক বন্ধু আছে, আমি একবার ওর সাথে কথা বলে দেখি। দিন দিন ফ্লোরার পাগলামি বাড়তেই থাকে। জেনিতের জন্য আলাদা খাবার নেয়, সাথে নিজের জন্যও বেশি করে। জিজ্ঞাসা করলে বলে, আমার বেবির খুব খিদে পায়, তাই তো আমি খাই। ফ্লোরার কথা শুনে ডিফোরা ভাবে যে হ্যাঁ, প্রেগনেন্সির সময় তো মেয়েদের খুব খিদে পায়, কিন্তু জেনিত তো কোনো মানুষ নয়, সেখানে এসব কি হচ্ছে? মেয়েটা আমার কোনো বিপদের মুখে চলে যাচ্ছে নাকি? পরের দিন স্টিফেন একজন বন্ধুকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। তারপর সে জেনিতকে দেখে। তারপর সে কিছু একটা করার চেষ্টা করে। এমন সময় জেনিত বলে উঠল, বোকা, আমি এই পৃথিবীর হলে তো আমার উপরে সব যা কিছু করতে চাইছিস তোরা সেটা করতে পারবি, আর আমাকে তোরা থেকে আলাদা করার চেষ্টা করলে সেটার খুব খারাপ পরিণতি হবে। দেখতে চাস? এই বলে সেই ব্যক্তির হঠাৎই কথা বলতে বলতে মাথা কেটে নিচে পড়ে গেল। চারিদিকে রক্ত রক্তে ভরে যায়। সব দেখে ডিফোরা অজ্ঞান হয়ে যায়। স্টিফেনও খুব ভয়ের মধ্যে থাকে। এরপর কি করবে সে সেটাই বুঝতে পারছিল না। এমন সময় হঠাৎই জেনিত মানুষ রূপ ধারণ করে স্টিফেনের সামনে এসে মাথায় হাত দিলে স্টিফেনও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে স্টিফেন আর ডিফোরা দুজনেই খুব চিৎকার করে ওঠে, আর দুজনেই দুজনকে দেখে কেঁদে ওঠে। জড়িয়ে ধরে বলতে থাকে, এসব কি হচ্ছে স্টিফেন? এসব কি হচ্ছে? জানি না কিছু। এমন সময় হঠাৎই ফোনের ঘন্টা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্টিফেন রীতিমতো চমকে গেল। ডিফোরা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? স্টিফেন নিজের ফোনটা ডিফোরাকে দেখলে দুজনেই খুব ভয় পায়। আসলে স্টিফেনকে ফোন করেছিল স্টিফেনের সেই বন্ধু যে কাল রাতে মারা গেছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? ভয়ে ভয়ে স্টিফেন ফোনটা ধরতেই উপাস থেকে বলে উঠল, তাহলে স্টিফেন, আজ রাতে তোর বাড়ি যাব। হ্যালো, কে বলছো? আমি ব্যারেট বলছি। ব্যারেট? হ্যাঁ, আমি বলছি। তুই যে কিছুক্ষণ আগে ফোন করে বললি তোর বাড়ি যেতে। আমি তো কালকে বলেছিলাম। কাল নয়, তুই আজকে ফোন করে বললি তো। আচ্ছা, তুই কি সকাল সকাল নেশা করেছিস? কি সব বলছিস? আমি তো 25 তারিখে ফোন করেছিলাম। হ্যাঁ, আর সেই 25 তারিখটা কোন দিন? কাল ছিল না, 25 তারিখ আজকে। বিশ্বাস যদি না হচ্ছে ক্যালেন্ডারটা দেখ। এই বলে স্টিফেন ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখে সেখানে 25 তারিখ লেখা আছে। সব দেখে স্টিফেনের হাত থেকে ফোনটা পড়ে যায়। ফোনটা পড়ে যেতেই ডিফোরা স্টিফেনকে বলে উঠল, কি হয়েছে স্টিফেন? স্টিফেন তখন ডিফোরাকে উদ্দেশ্য করে ক্যালেন্ডারের দিকে তাকাতে বলে। ডিফোরা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে চমকে যায়। সেখানে কালকের তারিখ জলজল করছে। তারা দুজনেই মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলতে থাকে, স্টিফেন, আমরা কি তাহলে স্বপ্ন দেখছিলাম? জানি না।
এমন সময় পাশ থেকে কেউ একজন বলে উঠল, একদমই না। পাশে তাকাতেই জেনিথকে বসে থাকতে দেখে ডিফোরা চিৎকার করে ওঠে, ভয়ে স্টিফেনকে জড়িয়ে ধরে। আর তখন জেনিথ বলে ওঠে, আমি সব পারি, সময় ঘোরাতে পারি। আপনারা দুজনে যা যা দেখেছেন সবটা সত্যি ছিল। এরপর যদি আবার কিছু করতে চান তাহলে যেটা দেখেছেন সেটা সত্যি সত্যি হবে। এই বলে আবার জেনিথ উধাও হয়ে যায়। ডিফোরা আর স্টিফেন দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। জেনিথ সময় ঘোরাতে জানে এই কথা জানতে পেরে স্টিফেন আর ডিফোরা দুজনেই দুজনকে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলে উঠল, কি হবে গো, আমাদের মেয়েটার কি হবে? আমরা বেঁচে থাকতে ওকে এইভাবে শেষ হয়ে যেতে দেখবো? ওকে কি আমরা কোনোভাবে বাঁচাতে পারবো না? স্টিফেন জানে না সে কি করবে, কিন্তু সে কথা ডিফোরাকে বুঝতে দিল না। সে শুধু বলল, আমরা কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে ঈশ্বর আমাদের সাথে এত বড় অন্যায় হতে দেবে না। দেখো, একটা না একটা উপায় নিশ্চয়ই বের হবে। সত্যি বলছো? কিছু একটা ব্যবস্থা তো আমাদের করতেই হবে। এইভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে আর চলবে না, কিছু তো একটা করতেই হবে। কি করবে সেটা তো জানি না। এর পরের দিন স্টিফেন তার পেন ড্রাইভে সোরার ঘরের সব রেকর্ডিং নিয়ে একজনের কাছে যায়। যদিও সে স্টিফেনের বন্ধু, কিন্তু একজন সায়েন্টিস্ট। স্টিফেন এই সময় বাস করে, ভূত প্রেতে বিশ্বাস করে না। তাই স্টিফেন সেই বন্ধুর কাছেই যায়, বন্ধুকে গিয়ে সব বলে। বন্ধু সব শুনে ভিডিওটা দেখতে চায়। সব দেখে বন্ধু কিছু একটা ভাবলো আর স্টিফেনকে বলল, আমাকে 2 দিন সময় দে, আমি কিছু একটা করছি। এই বলে স্টিফেন ওখান থেকে চলে আসে। ডিফোরা জিজ্ঞাসা করে, কি বললো? এখনো কিছু বলেনি। এইদিকে ফ্লোরার পেট যেন সময়ের আগেই বড় হতে থাকে। এত তাড়াতাড়ি পেট বড় হওয়ার কারণ কিছুই বুঝতে পারছে না কেউ। ডিফোরার খুব ভয় করছে, শেষে মেয়েটাকে বাঁচানো যাবে তো। 2 দিন পর স্টিফেনের বন্ধু ফোন করে স্টিফেনকে কিছু একটা বলে, আর তারপরেই স্টিফেন আর ডিফোরা ঘুরতে যাওয়ার নাম করে ফ্লোরা আর জেনিথকে ঘরের বাইরে নিয়ে যায়। ফ্লোরা বারে বারে জিজ্ঞাসা করতে থাকে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সারপ্রাইজ। এরপর গাড়ি থামে একটা বড় গেটের সামনে। বাইরে থেকে বোঝা সম্ভব নয় এটা কোথায়। তারপর স্টিফেন একটা কার্ড দেখালে গেটের দরজা খুলে দিতেই ওর গাড়ি নিয়ে ভেতরে চলে যায়। ফ্লোরা জেনিথকে নিজের কোলে নিয়েই রাখে। পেটটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে, চলতেও খুব অসুবিধা হয়। ডিফোরার হাত ধরে ফ্লোরা সামনের দিকে এগোতে লাগলো। কিছুটা দূরে গিয়ে রুমের ভেতর গেলে ডিফোরা সহ সবাই বুঝতে পারলো যে এটা একটা ল্যাব, যেখানে সব পরীক্ষা নিরীক্ষা হয়। কিন্তু এখানে ফ্লোরার পরিবারের কি কাজ? বেশ কিছুক্ষণ বসে থাকার পর স্টিফেনকে ডেকে নিয়ে যায় একজন। তারপর আরেকজন এসে ডিফোরাকে ডেকে নিয়ে যায়। সেই রুমের মধ্যে এখন ফ্লোরা আর জেনিথ আছে। ফ্লোরা বসে থেকে খুব বিরক্ত হয়ে গিয়েছিল, তাই ফ্লোরা কাউকে ডাকতে থাকে। এমন সময় কেউ একজন পুরুষ এসে ফ্লোরাকে জিজ্ঞেস করে, আর বাবা মা কোথায়? আসলে তোমার মায়ের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমার বাবা তোমার মাকে হাসপাতালে নিয়ে গেছে। আমি যাব। কিন্তু এখন তো তুমি যেতে পারবে না। আসলে তুমি একবার নিজের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে যে তুমি একা একা এইভাবে কি করে যাবে। আর তোমার বাবা তোমার মাকে নিয়ে কোন হাসপাতালে গেছে সেটাও আমরা জানি না। তার থেকে বরং তুমি এখানেই থাকো, তোমার বাবা এলে তুমি ওনার সাথে চলে যেও। সেই ব্যক্তির কথা শুনে ফ্লোরাও আর কিছু বলল না। চুপচাপ সেই ঘরের মধ্যে নিয়ে জেনিথকে জড়িয়ে ধরে বসে থাকে। আর অন্য ঘরে বসে স্টিফেন আর ডিফোরা, সাথে ল্যাবের কিছু লোক, সাথে স্টিফেনের সেই বন্ধু আছে।
ফ্লোরা এই ঘর থেকে নিজের বাবা মাকে দেখতে না পেলেও স্টিফেন সহ ডিফোরা আর সবাই ফ্লোরাকে দেখতে পাচ্ছে। ডিফোরার শুধু একটাই চিন্তা ছিল, যদি আজও জেনিত তার মেয়ের সাথে আবার শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে আজ তাদের সাথে সাথে বাইরের লোকও দেখবে। আর এটা যে তাদের মেয়ের জন্য কতটা অসম্মানের সেটা একজন মা খুব ভালো করেই জানে। কিন্তু মেয়েকে বাঁচাতে হলে এইসব তাদের মেনে নিতেই হবে। শুধু উপরের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। ঘরের মধ্যে আর কেউ নেই, বেশ অনেক রাতও হয়েছে। সবাই সেই ঘরের দিকে নজর দিয়ে বসে আছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। জেগে থাকতে থাকতে এখন সবাই বেশ খুব ক্লান্ত, তাই সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে ফ্লোরাও ঘুমিয়ে পড়েছে, তাই সবাই ঘুমিয়ে পড়ার আগে ঘরটা ঠান্ডা করার জন্য একটা মেশিন অন করে দিয়েছিল। প্রথমে ফ্লোরা ঠান্ডাটা এতটা বুঝতে না পারলেও এখন ঘুমের মধ্যে বেশ বুঝতে পারছে, তাই তো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে সে। এমন সময় ডিফোরার ঘুম ভেঙে গেলে সামনের ঘরের দিকে তাকালেই ডিফোরা দেখতে পায় জেনি তাদের মেয়ে ফ্লোরাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে, যাতে করে ফ্লোরার যেন ঠান্ডা না লাগে। ফ্লোরার এত ঠান্ডা লাগলেও জেনিত খুব স্বাভাবিকভাবেই বসে আছে। জেনিতকে দেখলে যে কেউ সহজেই বলে দেবে যে জেনিতের ঠান্ডা লাগছে না। তাহলে কি জেনিতের ঠান্ডায় থাকা অভ্যাস আছে? জেনিত আসলে কে? সে প্রশ্নই সবার মনে। নিজের চোখে নিজের মেয়েকে এমনভাবে আগলে রাখতে দেখে ডিফোরা আর কিছুই বলতে পারছে না, শুধু স্টিফেনকে ডেকে তুলল আর ফ্লোরার রুমের দিকে তাকিয়ে দেখতে বলল। স্টিফেনও নিজের মেয়েকে জেনিতের এমনভাবে আগলে রাখতে দেখে আজ সে চুপ। তখন ডিফোরা বলে উঠল, হ্যাঁ গো, আমরা ঠিক করছি তো। ভুলটা কোথায়? ফ্লোরা আমাদের মেয়ে, আর আমাদের মেয়ের থেকেও সে একজন মানুষ। আর জেনিত একটা পুতুল, যেখানে দুজনের মিল কোনোদিন হতেই পারে না। ডিফোরা এখন ইমোশনাল হওয়ার সময় নয়, বোঝার চেষ্টা করো। স্টিফেনের কথা শুনে ডিফোরা নিজেকে শক্ত করে, কারণ এতদিনে জেনিতকে শুধুমাত্র তাদের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতেই দেখেছে, ফ্লোরার যত্ন নিতে তারা দেখেনি। স্টিফেন আর ডিফোরার কথার শব্দে স্টিফেনের সেই বন্ধু উইলিয়াম জেগে যায়, আর সামনের ঘরের দিকে তাকাতেই সেখানে সত্যিই কোনো ছেলেকে ফ্লোরার যত্ন নিতে দেখে বাকি সবাইকে জাগিয়ে তোলে। তারা দেখে এত ঠান্ডার মধ্যেও জেনিতের কোনো অসুবিধা হচ্ছে না, আর তড়িঘড়ি করে সেই রুমের দিকে যায়। হঠাৎই রুমের মধ্যে প্রবেশ করে ফ্লোরাকে টেনে ঘরের বাইরে নিয়ে চলে যায়, আর সঙ্গে সঙ্গে সেই ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিতে থাকে, যাতে করে জেনিত মানুষ রূপ থেকে পুতুলে রূপান্তরিত হয়ে যাওয়ার সুযোগ না পায়। ফ্লোরাকে এত তাড়াতাড়ি টেনে ঘর থেকে বের করার জন্য ফ্লোরা ঘুমের ঘোরে কিছুই বলতে পারল না। আর ওদিকে ঘরের তাপমাত্রা বাড়ার জন্য জেনিত চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি গরম একেবারে সহ্য করতে পারি না, রুম ঠান্ডা করো। এই বলে চিৎকার করতে থাকলে শেষে রুমের মধ্যে কেউ একজন পুরুষ বাইরে থেকে বলে উঠল, আমাদের প্রশ্নের উত্তর দিতে রাজি আছো? কি প্রশ্ন? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি না। এই বলে আবার ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিতে গেল। জেনিত আবার চিৎকার করতে থাকে। তখন জেনিত বলে উঠল, আমি দেব সব প্রশ্নের উত্তর। রুমের তাপমাত্রা কমান, আমি আর পারছি না। এই বলে ঘরের তাপমাত্রা আবার কমিয়ে দিল। সঙ্গে সঙ্গে জেনিত আবার ঠিক হয়ে গেল। আসলে জেনিত ঠান্ডা সহ্য করতে পারে, গরম একেবারেই পারে না। জেনিত সবার প্রশ্নের উত্তর দিতে রাজি হয়েছে, কারণ তার গরম একেবারেই সহ্য হয় না, তাই বাধ্য হয়ে রাজি হয়েছে। আমি জেনিত, যদিও এটা আমার আসল নাম না। আমার আসল নাম প্রোগ্রাম 2.7। প্রোগ্রাম 2.7? এটা কি কারো নাম হতে পারে? হ্যাঁ, আমাদের দুনিয়ায় এইরকমই নাম হয়। আমাদের দুনিয়া মানে? আমি এই দুনিয়ার নই। আপনাদের ভাষায় যাকে বলে এলিয়েন। এলিয়েন কথাটি শুনেই সবাই সবার দিকে তাকিয়ে রইল। তখন আবার জেনিত বলল,
আমি এখানে এসেছিলাম কিছু ডাটা ট্রান্সফার করতে। আসলে এই দুনিয়াতেও যে আমরা থাকতে পারি সে কথাই জানতে আমাকে এখানে পাঠানো হয়েছিল, কিন্তু এখানে আসার সাথে সাথেই আমি পুতুল হয়ে যাই। সেই থেকেই বুঝলাম এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। হ্যাঁ, যদি কেউ আমাদের মানুষের মতোই ভালোবাসে তাহলে আমরা আমাদের আসল চেহারায় কিছুক্ষণের জন্য আসতে পারবো, তারপর আবার সেই পুতুল হয়ে যাব। তোরার সাথে থাকতে থাকতে কখন দিয়ে আমি ওকে ভালোবেসে ফেললাম সে কথা আমি বুঝতেই পারিনি। তবে এই কথাও আমি জানি যে ফ্লোরা আর আমি কিছুতেই সুখে জীবন কাটাতে পারবো না। আমি ফ্লোরাকে আমার দুনিয়ায় নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন জানতে পারলাম যে সে মানুষ আর এই পৃথিবীর মানুষ, তাই সে পৃথিবীর মানুষ হয়ে আমাদের দুনিয়ায় গিয়ে থাকতে পারবে না, কারণ ওখানে খুব ঠান্ডা আর বেশি ঠান্ডায় ফ্লোরা বাঁচতে পারবে না। আর আমি ফ্লোরাকে ভালোবেসেছি, ওকে বিপদের মুখে কি করে নিয়ে যায়, তাই আমি ফ্লোরার কাছেই থেকে গেছি। কিন্তু আমার এখানে থাকার সময় শেষ হয়ে এসেছে, আমাকে চলে যেতে হবে। না, সেটা তো এখন আর হবে না। মানেটা কি? এখন তো তোমাকে ছাড়া যাবে না, এখন তো চলবে তোমার উপর নানা পরীক্ষা। উইলিয়াম, এটা কি বলছে জেনিথ? তুই এখন তোর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা, না হলে খুব সমস্যা হতে পারে। না না, তা কি করে হয়? আমরা এখান থেকে যেতে পারবো না। হ্যাঁ গো, জেনিতকে আমরা এখান থেকে নিয়েই যাব। জানি না এখানে থাকলে ওর ওপর কি কি করবে। জেনিতকে আপনি ছেড়ে দিন। বৌদি, আপনি এখন এমন কিছু করবেন না। জেনিত কোনো মানুষ না, ও একটা এলিয়েন। বিপদ হতে পারে আপনাদের। এতকাল তো কোনো বিপদ হয়নি, তাহলে আগেও হবে না। সবার চিৎকারে ফ্লোরার ঘুম ভেঙে যায়। সে জেগে উঠতেই জেনিতকে একটা বন্ধ ঘরের মধ্যে দেখে চিৎকার করতে থাকে। আর এই অবস্থায় ফ্লোরার এত চিৎকার করা ঠিক না। ডিফোরা অনেক বোঝালেও ফ্লোরা জেনিতকে বারে বারে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু কেউ শোনে না তার কথা। তারপর ফ্লোরার চোখের সামনেই জেনিতের ঘরের তাপমাত্রা আবার বাড়িয়ে দিতে থাকে। জেনিত খুব চিৎকার করতে থাকে, তার চিৎকারে সবাই কেঁপে ওঠে। এমন সময় বাইরে খুব আওয়াজ হতে থাকে। সেই আওয়াজ কোথায় হচ্ছে তা জানার জন্য বাইরে তাকিয়ে দেখে সবাই। তারপর দেখতে পায় কোনো একটা বিমানের মতো জিনিস এসে বসেছে তাদের ল্যাবের উপর। ঠিক জেনিত যে ঘরটায় আছে সেই ঘরটার উপরে এসে সেটা দাঁড়িয়েছে। মুহূর্তের মধ্যেই সেই ঘরের ছাদের মাঝখানটা গোল হয়ে কেটে যায় আর কিছুজন নেমে আসে। মুহূর্তের মধ্যেই যেন সব কিছু দাঁড়িয়ে যায়। জেনিতের এমন অবস্থা দেখে সবাই খুব অবাক হয়। আসলে জেনিত এতক্ষণে মানুষ রূপে অ্যাক্টিভ থাকার জন্য তাদের দুনিয়াতে সিগন্যাল যায়, আর তাতেই এরা সবাই এখানে চলে আসে। জেনিতকে ওরা নিয়ে চলে যাবে, কিন্তু ফ্লোরাকে ছেড়ে জেনিত কি করে যাবে? কিন্তু জেনিতকে তো যেতেই হবে। তাই যাওয়ার আগে জেনিত ফ্লোরার কাছে গিয়ে একবার জড়িয়ে ধরল। তার গালে কপালে ঠোঁটে নিজের উষ্ণ পরশ ছুঁয়ে বলে উঠল, আমি চলে যাচ্ছি ফ্লোরা, আমাকে তো যেতেই হতো, কিন্তু আমি চেয়েছিলাম আরো কিছুদিন থাকতে, কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। তুমি তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। হয়তো আর কোনোদিন আমাদের দেখা হবে না, তবুও তুমি ভালো থেকো। জানি না আমি কোনোদিন আমার সন্তানকে দেখতে পাবো কিনা, তবুও জানি যে তোমার মতোই হবে। ভালো থেকো, ভালো থেকো। তারপর জেনিত ফ্লোরাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। জেনিত একজন বাইরের দুনিয়ার প্রাণী হয়েও একজন মানুষকে এতটা ভালোবাসতে পারে সেটা না দেখলে কেউ বুঝতে পারতো না। জেনিত চলে যাওয়ার আগে একটা ভিডিও করে দিয়ে যায়, যেখানে জেনিত ফ্লোরাকে সে কতটা ভালোবাসে সেই কথাই জানিয়ে গেছে। জেনিত চলে যায় তার ফ্লোরাকে ছেড়ে। ফ্লোরার জ্ঞান ফিরলে জেনিতকে দেখতে না পেয়ে সে খুব কাঁদতে থাকে। ঠিক সেই সময় জেনিতের করে যাওয়া ভিডিও চালু হয়ে যায়। তা দেখে ফ্লোরা সহ ফ্লোরার বাবা স্টিফেন আর ডিফোরা কেঁদে উঠল। ভিডিওতে জেনিত বলে গেছে, ফ্লোরা, আমি চলে যাচ্ছি, আমার এখানে থাকার সময় শেষ হয়ে গিয়েছে, আমাকে
চলে যেতেই হতো। তবে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমায় ছেড়ে চলে যেতে চাইনি কোনোদিন, তাই আমি এখানেই থেকে গিয়েছিলাম। কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। আমি তোমাকে আমার সাথে নিয়েও যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি ওখানে থাকতে পারবে না, সেখানে খুব ঠান্ডা। তার উপর তুমি মানুষ, তোমার শরীরে রক্ত আছে, কিন্তু আমাদের ওখানে তোমাকে নিয়ে গেলে হয়তো তোমার বিপদ হবে। তাই আমি চাইলেও তোমাকে নিয়ে যেতে পারবো না। আমি হয়তো আর কোনোদিন ফিরে আসতে পারবো না, তোমার সাথে হয়তো আর দেখাও হবে না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে খুব করে মিস করবো। আমার খুব ইচ্ছা ছিল আমাদের সন্তানকে দেখার, কিন্তু হয়তো সেটা আমার কপালে নেই। যেটা হয়তো তোমরা বলো যে হয়তো আমার ভাগ্যেই নেই। আমি চলে যাচ্ছি বলে তুমি আমার নিজের কোনো ক্ষতি করো না, তাহলে আমি যেখানেই থাকি না কেন আমার খুব কষ্ট হবে। তোমাকে যে ভালো থাকতেই হবে। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, এই জেনিত যতদিন জীবিত থাকবে ততদিন শুধু তোমায় ভালোবাসবে। তবে একটা কথা মানতেই হবে, তোমাদের পৃথিবীতে মানুষ ভালোবাসতে জানে, সবাই এক নয়। তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সত্যিকারের ভালোবাসতে জানে, যেমনটা ঠিক তুমি। আমি তোমায় সত্যি খুব ভালোবাসি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমি আসি। জেনিথের কথা শুনে সবার চোখেই জল। জেনিথ বলে গেছে ফ্লোরাকে তার খেয়াল রাখতে, তাই শেষে ফ্লোরা বলে উঠল, চলো বাবা, মাম্মি, আমরা আমাদের বাড়ি ফিরে যাই। ফ্লোরাকে এমন স্বাভাবিকভাবে কথা বলতে দেখে স্টিফেন ডিফোরা খুবই অবাক হয়, কিন্তু কেউ কিছু না বলে ফ্লোরাকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। বাড়ি ফিরে এসে ফ্লোরা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তা দেখে ডিফোরা দৌড়ে যায় ফ্লোরার ঘরের দিকে। তারপর দরজায় বারে বারে টোকা দিলে ফ্লোরা বলে, মাম্মি, তুমি ঘরে যাও, আমি ঠিক আছি, আমায় একটু একা থাকতে দাও। এরপর ডিফোরা চলে যায়। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। ফ্লোরা নিজেকে সবার সামনে স্বাভাবিক স্বরে রাখলেও নিজের ঘরের ভিতর সে খুবই একা। জেনিথের কথা তার খুব মনে পড়ে। ল্যাব থেকে আসার সময় ফ্লোরা জেনিথের শেষ ভিডিওটা নিয়ে এসেছিল। জেনিথকে খুব মনে পড়লে ফ্লোরা সেই ভিডিওটা চালু করে। অনেকক্ষণ সেই ভিডিও চালু করে রাখে। মাঝে মাঝে ফ্লোরা বলে ওঠে, আমি জানি জেনিথ, তুমি এখানে সারা জীবন থাকতে পারতে না, তোমাকে চলে যেতেই হতো, কিন্তু এইভাবে এই অবস্থায় আমাকে ছেড়ে চলে যাবে সেটা কোনো দিন ভাবিনি। তবে এটা জেনে খুব ভালো লাগে যে তুমি যেখানেই আছো সেখানেই তুমি ভালো আছো। এটাই তো আমার সব থেকে বড় পাওয়া। তুমি ভালো থেকো। এরপর আস্তে আস্তে 5 মাস হয়ে যায়। ফ্লোরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টিফেন আর ডিফোরা দুজনেই খুব চিন্তায় আছে, কিন্তু ফ্লোরার সন্তান গর্ভে 5 মাস হয়েছে, আর তাতেই ফ্লোরার লেবার পেন শুরু হয়ে গেছে। তাই তড়িঘড়ি করে ফ্লোরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলেছে সিজার করতে হবে। ওটিতে নিয়ে গেলে স্টিফেন আর ডিফোরা কেবিনের বাইরে ঘোরাফেরা করতে থাকে। এমন সময় একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্টিফেন আর ডিফোরার মুখ হাসিতে ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যেই নার্স একটা বাচ্চাকে তাদের হাতে দিয়ে বলল, এই নিন আপনাদের নাতি, ছেলে হয়েছে। নার্সের কথা শুনে স্টিফেন বলে উঠল, আমার মেয়ে? আপনাদের মেয়েও ভালো আছে, এই নিন আপনাদের নাতিকে কোলে। ছোট বাচ্চাটিকে কোলে নিয়েই ডিফোরা দেখল বাচ্চাটা একেবারে জেনিথের মতো দেখতে, শুধু চোখগুলো ফ্লোরার মতো। বাচ্চাটাকে কোলে নিয়ে ডিফোরার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। স্টিফেন ডিফোরার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কান্না কিসের? মেয়ে তো আমাদের ভালো আছে। এবার আমাদের ওদের দুজনকে খুব ভালো রাখতে হবে। আমরা যেটা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা তো হয়নি। তুমি কি করে বুঝলে যে মানুষই?
ডিফোরার কথা শুনে নার্স খুব অবাক হয়, কারণ নার্স এতক্ষণ ওখানেই দাঁড়িয়েছিল সেটা ডিফোরা খেয়াল করেনি। তাই অজান্তেই এমন কথা বলে ফেলার জন্য ডিফোরা চুপ করে দাঁড়িয়ে যায়। আর তখনই নার্স বলে ওঠে, কি বললেন আপনি? মানুষ মানে মানুষের পেট থেকেই তো মানুষের জন্ম নেবে। কি বলতে চাইছেন? এতক্ষণ পর স্টিফেন আর ডিফোরা চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখল যে নার্স তাদের পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে কি নার্স সব শুনে ফেলল? তাই নার্সকে বুঝতে না দিয়ে স্টিফেন বলে উঠল, আমরা এমন কিছু তো বলিনি, আপনি বোধহয় ভুল শুনেছেন। নার্সও তখন আর কোনো কথা না বাড়িয়ে তার নিজের কাজে চলে যায়। স্টিফেন আর ডিফোরা ঠিক করে যে এই সব কথা বাইরে বলা তাদের ঠিক না। বেশ কিছুদিন পর ফ্লোরাকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু ক্যাথারিন এখানে ফ্লোরার আর জেনিথের ছেলে সময়ের আগেই বড় হতে থাকে। এইসব দেখে ডিফোরা স্টিফেনকে বলে উঠল, এরপর কি হবে? ক্যাথরিনও কি তাহলে ওর বাবার মতোই? মানে ওর মধ্যেও কি তাহলে কিছু আশ্চর্য শক্তি আছে যা আমরা এখনো কেউ কিছু জানি না? কিন্তু ক্যাথরিন এইভাবে বড় হতে থাকলে এই খবরও তো সবাই জেনে যাবে। তাহলে কি আবার নতুন কোনো বিপদ আসছে? স্টিফেন ডিফোরাকে এতটা চিন্তা করতে দেখে শান্ত হতে বলল আর বলে উঠল, জানি না ডিফোরা এরপর আবার কোনো বিপদ আসতে চলেছে কিনা, তবে এবার আমাদের খুব সতর্ক থাকতে হবে, সাথে ক্যাথারিনকেও। ওর খবর বাইরে জানতে পারলে না জানি লোকজন তার কি অবস্থা করবে। আমার কিন্তু খুব ভয় করছে। ক্যাথরিনকে আমরা কিভাবে বাঁচাবো? তুমি এত চিন্তা করো না, সে হয়তো তার বাবার মতোই নিজের রক্ষা সে নিজেই করতে পারবে। আমি সে কথা বলছি না। তুমি দেখছো না এই 7 দিনের বাচ্চার কোনোদিন ঘাড় সোজা হয়, কিন্তু ক্যাথরিনের ঘাড় সোজা হয়ে গেছে। এইভাবে যদিও বাড়তে থাকে সে তো সবার নজরে আসবেই। তখন কি করব আমরা, সেটা একবার ভেবে দেখেছো? বিপদ কিন্তু এখনো কাটেনি আমাদের। কেন যে সেদিন ফ্লোরাকে পুতুলটা কিনে দিয়েছিলে, সেদিনই আমার পুতুলটা দেখে কেমন যেন একটা মনে হয়েছিল, কিন্তু ওর খুব পছন্দ হয়েছিল, তাই আমি আর বাধা দিইনি। ডিফোরার কথা শুনে স্টিভেনও চিন্তায় পড়ে যায়, কিন্তু চিন্তা করে তো কিছুই সমাধান হবে না। তাহলে এখন উপায় কি? এদিকে একটু একটু করে সময় যেতে থাকে। ক্যাথরিনের বয়স 1 মাস হয়েছে, কিন্তু তাকে দেখলে মনে হবে 1 বছরের সন্তান। কিছু মাসের মধ্যেই ক্যাথরিন 5 বছরের বাচ্চার মতো তার দেহের গঠন হয়ে যায়। ডিফোরার এইসব দেখে খুবই ভয় হতে থাকে। তারা কিছুতেই ক্যাথরিনকে তাদের বাড়ির বাইরে যেতে দিত না, কিন্তু একদিন ঘরের দরজা খোলা দেখে ক্যাথরিন বাড়ির বাইরে চলে যায়। বাড়ির বাইরে এত লোকজন দেখে ক্যাথরিন প্রথমে কিছুটা ঘাবড়ে যায়। ক্যাথরিন হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। চারিদিকে অনেক লোকজন গাড়ি দেখে ক্যাথরিন রাস্তার মাঝেই বসে যায়, আর খুব জোরে একটা গাড়ি ক্যাথরিনের দিকে এগিয়ে এলে ক্যাথরিন যেন 2 হাত দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে রাস্তায় বসে পড়ে। কিছুক্ষণ পর ক্যাথরিন চোখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় সব গাড়ি দাঁড়িয়ে গেছে, সাথে রাস্তায় সকল মানুষজন দাঁড়িয়ে গেছে। কিন্তু এমনটা কেন হয়েছে ক্যাথরিন বুঝতে পারে না। ভয়ে জড়ো হয়ে সেখানেই বসে থাকে। এমন সময় ফ্লোরা এসে ক্যাথরিনকে রাস্তার মাঝখান থেকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসে। তারপর ফ্লোরা ক্যাথরিনকে খুব বকতে থাকে। ফ্লোরার পিছন পিছন ডিফোরা ও স্টিফেনও আসে, আর এসেই ক্যাথরিনকে এত বকতে দেখে ডিফোরা ফ্লোরাকে শান্ত হতে বলে। তারপর ক্যাথরিনকে নিয়ে সবাই বাড়ি আসে। বাড়ি ফিরে এসেই ফ্লোরা আবার ক্যাথরিনকে বকতে থাকে। তা দেখে স্টিফেন বলে উঠল, থাক না, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, তাই বলে এত বকার কিছু নেই। ফ্লোরা তার বাবার কথা শুনে রাগী দৃষ্টিতে তার বাবাকে বলে উঠল, বাবা, এটা তুমি বলছো? তুমি জানো না ক্যাথরিনকে? ক্যাথরিন তার মায়ের কথা শুনে বলে উঠল, মাম্মা, আমি কে? ক্যাথরিনের এমন কথা শুনে ফ্লোরা, স্টিফেন আর ডিফোরা
একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে যে তারা ক্যাথারিনের সামনে আছে। এখন ক্যাথারিন খুবই ছোট, বয়স তার কম হলেও শারীরিক গঠন দেখে ক্যাথারিনকে যে কেউ বলবে 5 বছরের ছেলে। কিন্তু এই সব কি কোনোদিনও ঠিক হবে না? সেই সব কথা তারা ভাবতেই থাকে। দিন যেতেই থাকে এমনভাবে। এর কিছুদিন পর ফ্লোরার বাড়িতে স্মিথ আসে। সেদিন বাড়িতে কেউ ছিল না, শুধু ফ্লোরা আর ক্যাথারিন বাড়িতে ছিল। স্মিথ হলো ফ্লোরার পাশের বাড়ির প্রতিবেশী। নিজের পড়াশোনা আর কাজের জন্য এতদিন বাইরে ছিল, তবে স্মিথ সবে দেশে ফিরেছে। আর ছোটবেলা থেকেই স্মিথ ফ্লোরাকে মনে মনে অনেকটা পছন্দ করত। আর এরপর স্মিথ ফ্লোরাকে বিয়ের কথা বলতেই সেদিন ফ্লোরার বাড়ি আসে। স্মিথ প্রথমে এসেই দরজায় টোকা দেয়। বেশ কিছুক্ষণ পর এসে ফ্লোরা দরজাটা খুলে দেয়। তখন স্মিথ ঘরে প্রবেশ করে। বাড়িতে আর কাউকে দেখতে না পেয়ে স্মিথ জিজ্ঞাসা করে, বাড়িতে কেউ নেই? কথাটি শুনে ফ্লোরা বলে উঠল, না, আসলে বাবা মা একজনের বাড়িতে গেছে, এক্ষুনি এসে পড়বে। কথাটি শুনে স্মিথ অল্প হেসে উঠল, যদিও ওই হাসির কারণ কি তা কেউ জানে না। আর তখনই স্মিথ ফ্লোরাকে বলে উঠল, ফ্লোরা, তুমি কেমন আছো? স্মিথকে দেখে ফ্লোরা মোটেও খুশি হয়নি, কারণ ফ্লোরা স্মিথকে তেমন একটা পছন্দ করতো না। কিন্তু অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, তাই ফ্লোরা বাধ্য হয়ে মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, আমি ভালো আছি। ফ্লোরার কথা শুনে স্মিথ খুশি হলো। আর তখনই স্মিথ বলে উঠল, ফ্লোরা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আসলে আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করি, তাই এখন যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। কথাটি শুনে ফ্লোরা খুব রেগে যায় আর তখনই স্মিথকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু স্মিথ ফ্লোরার কোনো কথা না শুনে ফ্লোরার দিকে এগিয়ে যেতে থাকে। ফ্লোরা স্মিথকে তার দিকে এগিয়ে আসতে দেখে স্মিথকে বারণ করে যেন তার কাছে না আসে। কিন্তু স্মিথ ফ্লোরার কোনো কথা শোনে না। আর তা দেখে ফ্লোরা চিৎকার করতে থাকলে এমন সময় ঘরের ভেতর থেকে ক্যাথারিন ছুটে আসে। আর এসেই সে বলে, কে তুমি? আমার মামাকে বিরক্ত কেন করছো? ক্যাথারিনের এমন কথা শুনে স্মিথ খুব অবাক হয়ে যায়। আর তখন স্মিথ বলে উঠল, এইসব কি বলছে ফ্লোরা? তোমার সন্তান মানে? তোমার বিয়ে হয়েছে? কবে বিয়ে হয়েছে বলো আমাকে। স্মিথের কোনো উত্তর ফ্লোরা দেয় না। আর তখন স্মিথ আবার ফ্লোরার কাছে আসতে চেষ্টা করলে ক্যাথারিন স্মিথকে টেনে দেওয়ালের দিকে ঠেলে দেয়। একটা বাচ্চা ছেলের হাতে এত শক্তি অনুভব করে স্মিথ আবারও অবাক হয়। তারপর আবার স্মিথ ফ্লোরার দিকে এগিয়ে এলে ক্যাথারিন আবার স্মিথকে দূরে ফেলে দেয়। আর তাতেই স্মিথ অনেকটা দূরে ছিটকে পড়ে, মাথায় অনেকটা আঘাত পায়। মাথায় হাত দিয়ে স্মিথ বুঝতে পারে যে তার কপাল থেকে রক্ত বেরোচ্ছে। রক্ত দেখে স্মিথ আরও রেগে যায়। তখন সেখান থেকে উঠে ফ্লোরার দিকে আবার এগিয়ে আসতে গেলে এবার ক্যাথারিন স্মিথকে মাটিতে ফেলে অনেক মারতে থাকে। কিন্তু স্মিথ কিছুতেই একটা বাচ্চা ছেলের শক্তির কাছে পেরে উঠছিল না। এক পর্যায়ে স্মিথ অনেকটা আহত হয়। আর সেটা বুঝতে পেরেই স্মিথ ফ্লোরার বাড়ি থেকে বেরিয়ে যায়। স্মিথের অনেক লেগেছে, ঠিকমতো রাস্তায় চলতেও পারছে না। টলতে টলতে কোনো রকমে স্মিথ বাড়িতে এসে পৌঁছলে স্মিথকে এমন অবস্থায় দেখে তার বাবা মা খুবই অবাক হয়। স্মিথকে তার এমন অবস্থার কথা বারে বারে জিজ্ঞাসা করলে স্মিথ জানায় যে রাস্তায় তার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই তার বাবা এবং মা স্মিথকে আর কোনো প্রশ্ন করেনি। স্মিথের মা স্মিথকে ঔষধ লাগিয়ে দিতে চাইলেও স্মিথ বারণ করে দেয় আর জানায় যে সে নিজেই ঔষধ লাগিয়ে নিতে পারবে। তারপর আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ বিছানায় বসে থেকে স্মিথ সকল ঘটনা আবার মনে করতে থাকে। আর তাতে স্মিথ এটুকু বুঝতে পারে যে ক্যাথারিন ফ্লোরার ছেলে হোক বা না হোক, কিন্তু ক্যাথারিন মোটেও কোনো সাধারণ বাচ্চা নয়। কারণ সাধারণ বাচ্চার শরীরে এত শক্তি থাকার কারণ নয়। নিঃসন্দেহে ক্যাথারিনের মধ্যে এমন কোনো শক্তি ঠিক আছে। এই সব কথা ভেবে স্মিথ মনে মনে কিছু একটা ভাবে। আর তারপর কাউকে ফোন করে কিছু কথা বলতে থাকে। আর ঠিক পরের দিনই
বেশ কয়েকজন মিলে ফ্লোরার বাড়িতে হাজির হয়। তখন বাড়িতে ফ্লোরা, স্টিফেন, ডিফোরা, ক্যাথারিন সবাই ছিল। আর তারা এসেই জোর করে তাদের গাড়িতে বসিয়ে কোথাও যেন নিয়ে চলে যায়। স্টিফেন, ডিফোরা বারে বারে সেই লোকেদের জিজ্ঞাসা করে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো কথারই উত্তর দেয় না। শেষে তাদের গাড়ি একটা জঙ্গলে ঘেরা বাড়ির সামনে এসে দাঁড়ালে তাদের নামতে বলা হয়। ফ্লোরা, স্টিফেন, ডিফোরা, ক্যাথারিন গাড়ি থেকে নেমে যায়। সেই বাড়ির ভেতরে গিয়ে ফ্লোরা জিজ্ঞাসা করে, আমাদের এখানে কেন তুলে আনা হয়েছে? ঠিক তখন স্মিথ বেরিয়ে এসে বলে উঠল, আসলে আমরা জানতে চাই যে তোমার ছেলে ক্যাথরিন সে কে, তার আসল পরিচয় কি। স্মিথের মুখে এইসব কথা শুনে স্টিফেন, ডিফোরা খুব ভয় পায়, কারণ আসল ঘটনা সবাই জানতে পারলে অনেক বড় ক্ষতি হতে পারে ক্যাথরিনের। সেই সব কথা ভেবে ডিফোরা বলে উঠল, তোমার কোথাও একটা ভুল হচ্ছে স্মিথ। ক্যাথরিন তো ফ্লোরার সন্তান। আচ্ছা, তাই যদি হবে তাহলে ওর বাবা কোথায়, কি নাম তার? এখানে ডাকা হোক তাকে। আমরাও তো দেখি যে ছেলের শরীরে এত শক্তি, তার বাবার শরীরে তার ঠিক কতটা শক্তি আছে। স্মিথের কথা শুনে ফ্লোরা বলে উঠল, তার বাবার শরীরে ঠিক কতটা শক্তি আছে সেটা তোমার কল্পনারও বাইরে। স্মিথ অল্প হেসে বলে উঠল, তাহলে তো তাকে দেখতেই হচ্ছে। তার দেখা তুমি কোনো দিনই পাবে না। কেন, সে কি মারা গেছে? ফ্লোরা তখন চিৎকার করে বলে উঠল, না, কিছুতেই না, জেনিতে কিচ্ছু হতে পারে না। ফ্লোরার কথা শুনে স্মিথ বলে উঠল, আচ্ছা, তাহলে তার নাম জেনিথ। তা যদি সে বেঁচেই আছে তাহলে তাকে ডেকে পাঠাও। জেনিত আর কোনোদিনই এখানে আসবে না। স্মিথ ফ্লোরার কোনো কথা বুঝতে পারল না। আর এমন সময় উইলিয়াম ঘরের মধ্যে প্রবেশ করলো। তাকে দেখে স্টিফেন বলে উঠল, উইলিয়াম, আমাদের বাঁচা, আমাদের এখানে কেন তুলে এনেছে? উইলিয়াম স্টিফেনকে দেখে অবাক হয়। তখন উইলিয়াম জিজ্ঞাসা করে, তোরা এখানে কেন? সেটাই তো আমিও জানতে চাই। স্মিথ তার বড় অফিসারের সাথে ফ্লোরার বাবার পরিচয় আছে জেনে স্মিথ বলে উঠল, আসলে স্যার, এই যে বাচ্চা ছেলেটিকে দেখছেন, তার শরীরে একজন বড় মানুষের থেকেও অনেক শক্তি। সাধারণ বাচ্চা শরীরে এত শক্তি থাকার কারণ নেই, কিন্তু তার প্রত্যক্ষদর্শী আমি নিজে সেটার অনুভব করেছি স্যার। স্মিথের কথা শুনে উইলিয়াম মনে মনে বলে উঠল, জেনিদের মতোই বাচ্চাদের শরীরে অনেক শক্তি আছে। তাহলে কি এই বাচ্চাটি জেনিদের সন্তান? হলেও হতে পারে। কথাটি মনে মনে বলেই উইলিয়াম কাউকে ইশারা করে। আর তখনই একজন লোক এসে ক্যাথরিনকে টেনে নিয়ে যেতে থাকলে ফ্লোরা ক্যাথরিনকে চেপে ধরে আর সেই লোককে জিজ্ঞাসা করে, আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন? সেই লোকটি কোনো উত্তর দেয় না, ক্যাথরিনকে টেনে নিয়ে চলে যায়। সবাই মিলে আটকালেও কেউ কিছুই করতে পারে না। কিছুক্ষণ পর ফ্লোরা দেখতে পায় ক্যাথরিনকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে। তারপর ল্যাবের লোকজন মিলে সেই ঘরটায় একবার তাপমাত্রা বাড়িয়ে দেয়, কিন্তু তখনও ক্যাথরিন স্বাভাবিক থাকে। ক্যাথরিনকে স্বাভাবিক দেখে সবাই খুব অবাক হয়, কারণ জেনিত গরম সহ্য করতে পারতো না, কিন্তু ক্যাথরিন পারছে। তারপর আবার ল্যাবের তাপমাত্রা কমিয়ে দেয়, তখনও ক্যাথরিন স্বাভাবিক থাকে। এই সব দেখে সবাই খুব অবাক হয়ে যায়, সাথে ফ্লোরা, স্টিফেন, ডিফোরাও অবাক হয়। তখন ল্যাবের লোকজন সবাই ক্যাথরিনের রক্ত নিতে শুরু করে। সেই সবে ক্যাথরিন খুব ব্যথা পায় আর কাঁদতেও থাকে। ফ্লোরা নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতেই বলে উঠল, আমার ছেলেকে ছেড়ে দাও। তারা ফ্লোরার কোনো কথা শোনে না। তখন যেই ক্যাথরিনের কাছে আসছে তাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে সে। এইটুকু বাচ্চার শরীরে এত শক্তি দেখে সবাই খুব অবাক। সে সবাইকে মারতে থাকে। এক পর্যায়ে ক্যাথরিনকে সামলাতে না পেরে ল্যাবের লোকজন এবং স্মিথ ক্যাথরিনের দিকে বন্দুক তাক করে। সেটা দেখে ফ্লোরা সবাইকে ধাক্কা দিয়ে সেই রুমের মধ্যে প্রবেশ করে। আর এমন সময় স্মিথ গুলি চালিয়ে দিলে
সেই গুলি এসে লাগে ফ্লোরার শরীরে। মাথায় গুলি লাগার ফলে ফ্লোরার মাথা থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ে। ক্যাথারিন সেই সব দেখে খুব ভয় পায়। মায়ের কাছে এসে ফ্লোরাকে মাম্মা মাম্মা বলে ডাকতে থাকে, কিন্তু ফ্লোরা আর কথা বলে না। আস্তে আস্তে ফ্লোরার চোখ বন্ধ হয়ে যায়। ওদিকে স্টিফেন, ডিফোরা তাদের মেয়ের এমন অবস্থা দেখে তারাও রুমের ভিতরে ছুটে আসে। ফ্লোরাকে অনেক ডাকতে থাকলেও ফ্লোরার কোনো শব্দ পাওয়া যায় না। স্টিফেন বুঝতে পারে যে ফ্লোরা আর বেঁচে নেই। তখন সে রেগে স্মিথের দিকে এগিয়ে যায়। স্টিফেন স্মিথকে মারতে গেলে স্মিথ তখন স্টিফেনের দিকে গুলি করে। সেই গুলি এসে লাগে স্টিফেনের পেটে। তারপর সেখানেই স্টিফেন পড়ে যায়। ডিফোরা চোখের সামনে নিজের মেয়ে আর স্বামীর মৃত্যু দেখে উন্মাদ হয়ে স্মিথের দিকে এগিয়ে আসে। তারপর স্মিথ তাকেও গুলি করে। ডিফোরাও শেষে সেখানে পড়ে যায়। এরপর ক্যাথারিনকে তারা আটকে রাখে। একটা লোহা দিয়ে ঘেরা একটা ঘরে ক্যাথারিনকে আটকে রাখা হয়। ক্যাথারিন চিৎকার করতে থাকে। তারপর একে একে ক্যাথারিনের উপর তারা সবাই মিলে পরীক্ষা করতে থাকে। ক্যাথারিন খুব চিৎকার করতে থাকে। এমন সময় খুব জোরে একটা শব্দ হয়, যেন কিছু একটা ল্যাবের ছাদে নেমেছে। সেটা বুঝতে পেরে উইলিয়াম বলে উঠল, সবাই সরে যাও, নিজেদের রক্ষা করো। কিন্তু স্মিথ কিছুই বুঝতে পারল না। আর সেই মুহূর্তেই ল্যাবের ছাদ গর্ত করে কেউ একজন নেমে আসে, আর যাকে দেখতে একজন ক্যাথারিনের মতো। স্মিথ বুঝতে পারল যে এটাই ক্যাথারিনের বাবা। যিনি তারপর সবাইকে এক এক করে মেরে ফেলে। তারপর ক্যাথরিনকে মুক্ত করে ফ্লোরার মৃত শরীরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ফ্লোরার শরীরটা নিজের কোলে নিয়ে ফ্লোরার কপালে নিজের ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে বলে উঠল, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। আজ আমার জন্যই তোমার এমন অবস্থা হয়েছে। পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্যাথারিন তার মায়ের কাছে বসে কাঁদতে লাগলো। জেনিথ ক্যাথারিনের চোখের জল মুছিয়ে ক্যাথারিনকে নিয়ে চলে যায়। তবে চলে যাওয়ার আগে ল্যাবে আগুন লাগিয়ে দিয়ে যায়। জেনিথ ক্যাথারিনকে নিয়ে চলে যায় তাদের জগতে। আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সৌম্য। গল্পের অন্যান্য চরিত্রে সৌম্য, সন্দীপ সিনিয়র, বর্ণালী, রাজশ্রী, সন্দীপ সিনিয়র, সন্দীপ জুনিয়র, তমাল, ইন্দ্রাণী এবং ইরফান। গল্পের মাঝে এবং মাস্টারিং আলাপন দাস এবং সাউন্ড ডিজাইনে সৌম্য দাস। গল্পের পর্ব পরিচালনা সৌম্য এবং মৌ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।